জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। যে প্রক্রিয়ায় হাইকোর্টে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে তা ঠিক হয়নি, রাজনৈতিকভাবে হেয় করতে এটি করা হয়েছিল। তাই আদালত থেকেই দলটির নিবন্ধন ফিরে পাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াত ইসলামের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আবেদনের শুনানি হয়। পরবর্তী শুনানি বুধবার। শুনানিতে জামায়াতের আইনজীবী বলেন, আদালত থেকে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের নজির ভারতীয় উপমহাদেশে আর একটিও নেই। এর আগেও কয়েক দফা নিবন্ধন ইস্যুতে শুনানি হয়েছে। 2013 সালের কয়েকটি ইসলামিক রাজনৈতিক দলের রিটের প্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন বাতিল করেন হাইকোর্ট। আপিল বিভাগও সেই রায় বহাল রাখেন। আর 2016 সালের তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সভাপতিত্বে সুপ্রিম কোর্ট সভা করে জামায়াতের দলীয় প্রতীক বাতিল করা হয়। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তীতে আপিল করে জামায়াত। যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারা এই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। রমনা বটমূলে বর্ষবরণে বোমা হামলা মামলার আপিলের রায় পড়া চলছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে রায় পড়া এখনো তো বিরতি চলছে, নতুন কোনো তথ্য জেনেছেন কিনা জানাবেন। বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে এই রায়টি গত বৃহস্পতিবার ঘোষণা করা শুরু হয়। গত বৃহস্পতিবার শেষ না হয়, এটি মঙ্গলবার আবার দিন ধার্য ছিল। আজকে সকাল 11:15টার দিকে মূলত এই রায় পড়া আবার শুরু হয়েছে। এখন পর্যন্ত রায় ঘোষণা শেষ হয়নি। যেটি আদালতের থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে তারা আজকেই রায় ঘোষণা করতে চান এবং এটি রায় ঘোষণা করতে করতে বিকেল হয়ে যাবে, এটি আমরা ধারণা করছি। কারণ এখন আদালতের বিরতি চলছে, এরপরে আদালত বসবে আবার দুপুর 2টার পরে। তো এই 2টার পরে বসলে হয়তো আরও কিছু সময় নেওয়া হবে। এই রমনার বটমূলের বর্ষবরণে যে বোমা হামলা হয়েছিল 2001 সালে, যে হামলায় 10 জন মারা গিয়েছিলেন এবং আহত হয়েছিলেন অনেকেই সেই বোমা হামলায় পঙ্গুত্ব বরণ করেন। এই মামলায় 2014 সালে বিচারিক আদালত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ডের রায় দেন এবং 6 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সেই রায়ের ডেথ রেফারেন্সের এবং জেল আপিলের নিষ্পত্তি হওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চে কয়েকবার এটি কার্যতালিকা আসে, তারপর এটি শুনানি হয়নি। সবশেষে এই গেল অক্টোবরে এটি পুনরায় শুনানির জন্য আবার উদ্যোগ নেওয়া হয় এবং সেই উদ্যোগের পরে এটি শুনানি হয় এবং আসামি পক্ষে শুনানি করেছেন আইনজীবী এস.এম. শাহজাহান এবং শিশির মনির। তারা আসামিদের পক্ষে শুনানি করছেন এবং তারা যেটি বলছেন যে তারা আশা করেন যে এই মামলায় আসামিরা খালাস পাবেন এবং এই মামলা যাদের যাবজ্জীবন দণ্ড হয়েছে এই 6 জনের মধ্যে 2 জন মাওলানা ইয়াহিয়া এবং মাওলানা আব্দুর রৌফ, তারা কারাগারে মারা গেছেন এবং এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং প্রধান আসামি মুফতি হান্নান, তিনি আরেকটি মামলায় ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলা মামলার রায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ কারণে তিনিও এই মামলা থেকে বাদ যাবেন। সব কিছু মিলে এই মামলায় প্রায় 3 জন আসামি মারা গেছেন এবং এই কারণে 3 জন আসামি বাদ যাবেন এবং এই 3 জন আসামিকে বাদ দিয়ে রায় ঘোষণা করা হবে এবং আমরা যতটা আশা করছি যে আজকেই আদালত থেকে যেটি আইনজীবী জানিয়েছেন যে তারা এই মামলার বিচার কাজটি শেষ করে আজকেই রায় ঘোষণা শেষ করবেন। সামনে রমনা বটমূলে বর্ষবরণের বোমা হামলা মামলায় আপিলের রায় পড়া নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আপিল করার জন্য ডক্টর জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার
কায়সার কামাল। এর আগে 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য 17 মে দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার বেলা 11টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এই দিন ধার্য করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। জানান, দ্রুত শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার মাত্র 11 দিনের মাথায় রায় ঘোষণা করা হচ্ছে। এর আগে গতকাল আলোচিত মামলাটির প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ফের আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এতে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। গেল 6 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রয়োজনীয় সংস্কারের বাইরে অন্য যে কোনো সংস্কার করতে গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে প্রিন্স বলেন, তারা ঐক্যমত্যে পৌঁছাতে চান, তবে আন্দোলনে অনেক জটিলতা তৈরি হওয়ায় কাজটি কঠিন বলেও উল্লেখ করেন তিনি। আর জাতীয় সনদ তৈরির মধ্যে দিয়ে বাংলাদেশের পথরেখা নির্ধারণে ঐক্যমত্য কমিশন কাজ করছে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দেশের নাগরিকদের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আলোচনার মাধ্যমে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে, এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে হলো 2 বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি হয়েছে। গেল 17 এপ্রিল এনবিআরকে 2 ভাগে ভাগ করার খসড়া অধ্যাদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অনুমোদনের 25 দিন পর মঙ্গলবার এই অধ্যাদেশ জারি হয়। পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে এটি কার্যকরের তারিখ ঘোষণা করা হবে। আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও বাতিলের দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়েছে, রাজস্ব আহরণে অভিজ্ঞ কোনো সরকারি কর্মকর্তা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদসমূহে আয়কর ও শুল্ক ক্যাডারের সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে পদায়নের সুযোগ রাখা হয়েছে অধ্যাদেশে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন কর্মসূচির মধ্যে গেল রাত 11:30 থেকে অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের 35 শিক্ষার্থী। বিকেল 3টার মধ্যে দাবি আদায় না হলে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। তবে স্বাভাবিক নিয়মে চলছে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক, কর্মকর্তা কর্মচারীর এক অংশ। এ সময় নানা অনিয়মের অভিযোগে উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগ চান তারা।
খনন কাজের জন্য কর্ণফুলী নদীর রাঙামাটি অংশের চন্দ্রঘোনা রায়খালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয় 13 মে সকাল 6টা থেকে 18 মে ভোর 5টা পর্যন্ত খনন কাজের সুবিধার্থে 5 দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প হিসেবে চট্টগ্রামের জেলার রাঙ্গুনিয়া পাদুয়া সুখবিলাস সড়কের ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, নৌরুটে পলি জমার কারণে প্রায় বন্ধ থাকে ফেরি চলাচল। এছাড়া জোয়ারের পানিতে ডুবে যায় ফেরিঘাট। ভোগান্তি এড়াতে ও ফেরি চলাচল নির্বিঘ্ন করতে পলি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এবং রাঙামাটির রায়খোলা ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদীর দৈনিক শত শত পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। জুলাইয়ে আহত ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের রোডম্যাপ 3 কার্যদিবসের মধ্যে ঘোষণা। জুলাই যোদ্ধা সুরক্ষা আইন দ্রুত কার্যকর। 30 কর্মদিবসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অব জুলাই। সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে এসব দাবি তুলে ধরেন ওয়ারিয়ার্স অব জুলাইয়ের সদস্য সচিব সালমান হোসেন। নির্ধারিত সময়ে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটি। যে সকল আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যে রেফার করেছে, তাদেরকে কোনো রকম হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে সেটির সুবিধাগুলো বাস্তবায়নে আগামী 3 কর্মদিবসের মধ্যে সরকারকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবারে দেশের বাইরের খবর। হামাসের হাত থেকে মুক্তি পেল মার্কিন ইসরায়েলি সেনা অ্যাডান আলেকজান্ডার। তার মুক্তির সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পর গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। সোমবার নতুন করে 39 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া ব্লকেড করে রেখেছে পুরো গাজা উপত্যকা। এই পরিস্থিতিতে ইসরায়েলকে গাজায় ব্লকেড খুলে ত্রাণবাহী গাড়ি ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে পৌঁছেছেন তিনি। এরপর কাতার ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক বৈঠক করার কথা রয়েছে তার। ট্রাম্পের এই সফরকালে গাজায় অভিযান স্থগিত করার ঘোষণা ইসরায়েলের। এছাড়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে মধ্যস্থতাকারী পাঠাবে তেল আবিব। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর স্বাভাবিক হয়েছে দুদেশের সীমান্তের রাজ্যগুলো। এরই মধ্যে বিমান চলাচল শুরু করেছে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে। ফ্লাইটটির আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক হওয়ায় হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার বিষয়ে আর কোনো বাধা নেই। যদিও জম্মু কাশ্মীরের শ্রীনগর, পাঞ্জাবের চণ্ডীগড় ও অমৃতসর সহ মোট 7টি শহরে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতীয় বোয়িং, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। নিরাপত্তাজনিত কারণে তারা এসব শহরে বিমান চলাচল করবে না বলে জানিয়েছে বেসরকারি এই দুটি প্রতিষ্ঠান। এদিকে পাক ভারত যুদ্ধে পাকিস্তানের 40 বেসামরিক নাগরিক ও 11 সেনা সদস্য শহীদ হয়েছে বলে দাবি ইসলামাবাদের। এবারে খেলার খবর। ইতিহাস সৃষ্টি করে প্রথম বিদেশি হিসেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নতুন কোচ হলেন কার্লো আলচেলত্তি। 26 মে থেকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আলচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগ আউটে পাবেন ভিনিসিয়াস রদ্রিগোরা। 2026 পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আলচেলত্তি। আগামী জুন মাসে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আলচেলত্তি। আলচেলত্তির বর্ণিল ক্যারিয়ারে এটাই প্রথমবারে কোনো দেশের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ। এল ক্লাসিকোয় চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন রিয়াল ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও ডিফেন্ডার লুকাস ভাস্কেস।
বার্সেলোনার মাঠে রোববার লা লিগার 4-3 গোলে হারে ম্যাচে চোট পান এই দুজন। পরীক্ষার পর বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায় ভিনিসিয়াসের বা অ্যাঙ্গেলে মচকে গেছে আর ভাস্কেস বা ওরুর পেশির চোটে ভুগছেন। প্রায় 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়াসকে। 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো বাইরে থাকতে হতে পারে ভাস্কেসকে। বুধবার মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চোট ও নিষেধাজ্ঞা মিলিয়ে মূল দলের 9 জন খেলোয়াড়কে এই ম্যাচে পাবেন না কার্লো আনচেলত্তি। শেষ করছে এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।